is always guiding you for the brightest future. টাফ টক উইথ ঋতব্রততে এবার যে বিষয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উত্তরবঙ্গের বাঙালিদের ক্ষেত্রে তো বটেই, গোটা বাংলার বাঙালিদের ক্ষেত্রে। অনেকে বলেন উত্তরবঙ্গের বাঙালি বেশ আশঙ্কায় আছে। দার্জিলিং জেলাতে চলে যান, জলপাইগুড়িতে চলে যান, মালদা, কোচবিহার, এমনকি মুর্শিদাবাদে। মধ্যবিত্ত বাঙালি কি সত্যি তাহলে একটা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে? একদিকে বিভিন্ন সময় আমরা শুনতে পাচ্ছি বজ্র কঠিন ঘোষণা, উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাবে, একটা নতুন রাজ্য তৈরি হবে। অনেকেই লাফাচ্ছেন, অনেকেই ভাবছেন উত্তরবঙ্গ নতুন রাজ্য হলে এত দিনকার অবহেলা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু সত্যি কি তাই? উত্তরবঙ্গ যদি পৃথক রাজ্য হয় তাহলে মধ্যবিত্ত হিন্দু বাঙালি তাদের কি হবে? আবার অন্যদিকে পশ্চিম বাংলার রাজনীতিতে দলিত বা তথাকথিত যারা অনগ্রসর শ্রেণীতে রয়েছেন অথবা যারা পিছিয়ে পড়েছেন তাদের প্রতিনিধিরা সত্যি কি মূল স্রোতের রাজনীতিতে গুরুত্ব পান? পশ্চিম বাংলার যদি ইতিহাস দেখেন তাহলে এমন কোনো মুখ্যমন্ত্রীর নাম কি আমি বলতে পারবো যিনি উঠে এসেছেন পিছিয়ে যাওয়া বর্গের প্রতিনিধি হিসেবে? অর্থাৎ কংগ্রেস আমল থেকে শুরু করে, বাম আমল থেকে শুরু করে, তৃণমূল আমল, এমনকি বিরোধী ভারতীয় জনতা পার্টি, কোথায় পিছিয়ে পড়া মানুষ, কোথায় তাদের নেতৃত্ব? এসব নিয়ে আলোচনা করব। উত্তরবঙ্গের অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং নতুন প্রজন্মের নেতৃত্ব, প্রাক্তন সাংসদ এবং তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়ের সঙ্গে। পার্থবাবু, আপনাকে স্বাগত। আজকের বিষয়টা খুব কঠিন, আমি নিজেও জানি, তার কারণ খুব সংবেদনশীল, কিন্তু সাংবাদিকতার নিরিখে নিরপেক্ষভাবে এই আলোচনাগুলো করতে হবে। আমি প্রথমেই আসছি উত্তরবঙ্গের মধ্যবিত্ত বাঙালিদের কথায়। এই মধ্যবিত্ত বাঙালিরা উত্তরবঙ্গে পৃথক রাজ্য হয়ে গেলে তারা তাদের গুরুত্ব হারাবে এবং সংখ্যালঘু হয়ে পড়বে। বিভিন্ন জনজাতি, জনগোষ্ঠী তারা সংখ্যায় বেশি এবং সেক্ষেত্রে দার্জিলিং জেলার মতো অন্যান্য জেলাতেও মধ্যবিত্ত হিন্দু বাঙালি একটা আশঙ্কায় রয়েছে। আপনি কি বলবেন? দেখুন, উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাই কিংবা উত্তরবঙ্গ আলাদা হোক, গোর্খাল্যান্ড আলাদা হোক, এই দাবিগুলো দীর্ঘদিনের। এটাকে যদি আমি অস্বীকার করি তাহলে ইতিহাসকে অস্বীকার করা হবে। কিন্তু সময় কি, প্রেক্ষাপটটা কি, সেটা উপলব্ধি করতে হবে। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসবার পরের যে প্রেক্ষাপট এবং বিজেপি আগের ক্ষমতা আসার আগের প্রেক্ষাপটটা কিন্তু ভিন্নধর্মী। একটা সময় আপনি যদি মনে থাকে আপনার, যে বাম জামানার একদম শেষের দিকে 90-এর দশকের পরবর্তী সময়ে কোচবিহার থেকে নির্বাচিত বিধায়ক এবং মন্ত্রী কমল গুহ, তিনি কিন্তু বলেছিলেন যে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ চাই বা উত্তরবঙ্গ পিছিয়ে পড়েছে। এটা কিন্তু সিলমোহর বাম জামানায় মন্ত্রী একজন দিয়েছেন এবং সেটা ঘটনা। সেই সময় অনুন্নয়নের ছাপ স্পষ্ট ছিল গোটা উত্তরবঙ্গ জুড়ে এবং সেই অনুন্নয়নকে সামনে রেখে কিছু মানুষ তারা সেই ফায়দাটা লুটতে চেষ্টা করেছিল এবং তারা দাবি করেছিল যে উত্তরবঙ্গ আলাদা হোক বা বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি গড়ে উঠেছে। গোর্খাল্যান্ডের যদি আমরা প্রেক্ষাপট দেখি, এটা আরও পুরনো একটা দীর্ঘ ইতিহাস। তবে সবথেকে যেটা বড় বিষয়, যে এই আলাদা হওয়ার যে দাবিগুলো উঠেছে তার পেছনে অনুন্নয়নটাই সবথেকে বড় বিষয় ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের কিছু কালচারাল, তাদের কিছু আবেগ, কিছু বিষয় রয়েছে, সেই বিষয়ে ইতিহাস, সেখানকার সংস্কৃতি, সেখানকার ভাষা, সেগুলো একটা কোথাও অপ্রেসড হচ্ছিল, সেগুলো সাপ্রেস করা হচ্ছিল। এই বিষয়গুলো থেকে আরও দাবিগুলো দানা বেঁধেছে। কিন্তু আপনি লক্ষ্য করেন 2011 সালের পরবর্তী প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় আসল জায়গাটা তিনি উপলব্ধি করেছেন যে এই ধরনের কেন দাবিগুলো উঠছে বারে বারে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে, এবং সেটা উপলব্ধি করেই তিনি বেশ কিছু দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন।
সেই পদক্ষেপের বাস্তবতা আমরা দেখলাম যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বলে একটা আলাদা দপ্তর হলো, উত্তর কন্যায় একটা মিনি সেক্রেটারিয়েট হলো। আজকে সেখানকার মানুষের ভাষা তাকে তিনি প্রাধান্য দিলেন। আজকে রাজবংশী কামতাপুরী ভাষাকে পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভাষা বলে স্বীকৃতি দিয়েছে, নেপালি ভাষা তার আগেই স্বীকৃতি পেয়েছে। এবং সেখানকার মানুষের আবেগকে মর্যাদা, সেখানকার ইতিহাস, সেখানকার সংস্কৃতি, সেখানকার মানুষের আবেগকে তিনি আপলিফটমেন্ট করার চেষ্টা করলেন এবং কিছু দৃঢ় পদক্ষেপ নিয়েছেন। ভাষা একাডেমি গঠন করা, রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা, মনীষী পঞ্চানন বর্মার উপর বহু কার্যক্রম করা, কোচবিহারের হারিয়ে যাওয়া ইতিহাস সেগুলোকে তুলে ধরার তাগিদ, সেখানকার ভাস্কর্য, সেখানকার স্থাপত্যগুলোকে সংরক্ষণ করার একটা প্রচেষ্টা, কোচবিহার হেরিটেজ ঘোষণা, এবং পাহাড়ের ক্ষেত্রেও যে ডেভেলপমেন্ট তিনি করেছেন, পাহাড়ের বিভিন্ন জনজাতির মানুষের বিভিন্ন বোর্ড গঠন করে দিয়ে তাদের যে দাবি দাওয়া সেগুলোকে যেভাবে সম্মানিত করেছেন, চা বাগিচার মানুষের কথা ভেবে তিনি যে প্রকল্প রচনা করেছেন, এবং সার্বিকভাবে বনাঞ্চল থেকে শুরু করে সমতল তরাই ডুয়ার্স পাহাড় এই সর্বত্র তিনি উন্নয়নের উপর জোর দিয়েছেন এবং মানুষের আবেগগুলোকে তিনি মর্যাদা দিয়েছেন, ছোট ছোট যে সেন্টিমেন্ট, সংস্কৃতি, ভাষা, কালচার সেগুলোকে। এটাতে কিন্তু সেই দাবিগুলো অনেকটা স্তীমিত হয়ে গেছে। আমরা বলতে পারি মানুষ অত্যন্ত সন্তুষ্ট, স্যাটিসফাইড। কিন্তু বিজেপি তাদের রাজনৈতিক ফায়দা তুলবার জন্যে কিছু মানুষকে উস্কে দিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ তারা উপলব্ধি করেছে, সেই মানুষগুলোর ব্যক্তিগত চাহিদাগুলো কি সেটা তারা উপলব্ধি করে তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে পেছন থেকে তারা এই উস্কে দিয়ে ভোট রাজনীতির খেলা খেলছে বলে নতুন করে কিছু কিছু মানুষ দাবি তোলবার চেষ্টা করছে। কিন্তু সেটা সংগঠিত সাধারণ মানুষের আবেগ নয় বর্তমান প্রেক্ষাপটে, সেটা নিছক কিছু গোষ্ঠী বা একদম পার্টিকুলার বলতে বিজেপি ওরিয়েন্টেড, একদম বিজেপির পেছন থেকে মদত দেওয়া কিছু মানুষ এই দাবিটাকে তুলবার চেষ্টা করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্পষ্ট ঘোষণা, এবং আমরা উত্তরবঙ্গের মানুষ, সেখানে যারা আমরা বসবাস করি, আমি রাজবংশী কমিউনিটি থেকে উঠে আসা মানুষ, আমরা উপলব্ধি করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেখানকার সব সম্প্রদায়ের, জাতি, ধর্ম, বর্ণ এবং পার্টিকুলারলি রাজবংশী কমিউনিটি, তপশিলি জাতি, উপজাতি, তাদের সকলের জন্য কাজ করছেন। তাই আলাদা রাজ্যের দাবি করাটা, এটা যারা করছেন তারা তাদের ভোটের একটা নির্দিষ্ট রাজনৈতিক ভেন্ডেটা রয়েছে। এটা সামাজিক বা অর্থনৈতিক প্রেক্ষাপটটা সেটা এখন গুরুত্বপূর্ণ নয়। আমি পার্থবাবু আপনাকে ধন্যবাদ জানাবো, খুব সুন্দরভাবে গুছিয়ে আপনি পুরো বিষয়টা বললেন। আপনার উপস্থাপনা থেকে এটাও স্পষ্ট যে যদি হিন্দু মধ্যবিত্ত বাঙালি, আমি উচ্চবিত্তের কথা বলছি না, হিন্দু মধ্যবিত্ত বাঙালি যদি পৃথক রাজ্যের সমর্থন করে বা যারা সমর্থন করছেন তারা আসলে আত্মঘাতী বাঙালি। তার কারণ উত্তরবঙ্গ যেদিন দক্ষিণবঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ঠিক সেই দিনই বাঙালি উত্তরবঙ্গে কোণঠাসা হয়ে যাবে। আমি আরও স্পষ্টভাবে বলবো, হিন্দু বাঙালি উত্তরবঙ্গে কোণঠাসা হয়ে যাবে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মংপুতে নিশ্চয়ই কোনো বাঙালি গিয়ে জমি কিনতে পারবে না। আজকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় অনেকেই বলছেন উত্তরবঙ্গে বাঙালি স্বাধীনভাবে অবাধে একটা সময় ঘুরতেও পারতো না। আমি বাম জমানাতে বলছি, বিজনবাড়ির মতো এলাকা, সেখানে আমি নিজে সাংবাদিক হিসেবে ছিলাম, আমি পরিবেশ জানি। সুতরাং কোথাও তাহলে আত্মঘাতী বাঙালিরাই একমাত্র উত্তরবঙ্গ পৃথক রাজ্য হোক চাইছে। আপনি এই মত সমর্থন করেন? আমি দেখুন, আমরা কখনোই আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করি না, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আলাদা রাজ্য সমাধান নয়। কারণ আমরা নর্থ ইস্টের দিকে যদি তাকাই, 7 সিস্টার্স হয়েছে, ছোট ছোট রাজ্য হয়েছে, কিন্তু আদতেও কি সেখানে সমস্যার নিরসন হয়েছে? আরও কিছু কিছু জায়গায় সাম্প্রতিক দাঙ্গা দারুণভাবে মাথাচাড়া দিয়েছে। এটা সাম্প্রতিক বিভিন্ন ঘটনা আমাদের সামনে এসেছে। অবশ্যই মণিপুর জ্বলছে তার জ্বলন্ত উদাহরণ, এবং আসাম মেঘালয় সীমান্তে মাঝে মাঝে সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যা, আরও ছোট 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 আরও অনেক সমস্যা দেখা দেয়। এই সমাধান আমাদের গোটা ভারতবর্ষের প্রেক্ষাপট যদি দেখি বা বাংলার প্রেক্ষাপট যদি দেখি বা উত্তরবঙ্গ যদি দেখি, মাল্টি কালচার, মাল্টি লিঙ্গুয়াল
বিভিন্ন বাচিক গোষ্ঠীর মানুষ, বিভিন্ন খাদ্যাভ্যাসের মানুষ, বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস। আজকে ধরুন আমাদের ছোট্ট একটা জেলা আলিপুরদুয়ার, আমাদের পাশের জেলা, 68 রকমের জনজাতি মানুষের বাস। আজকে আমরা একটা বৃহত্তর আসপেক্ট থেকে কেউ বলছে না রাজবংশী ওরিয়েন্টেড উত্তরবঙ্গ, এখানে আলাদা এটা স্টেট হলে অনেক বেশি ভালো হবে ভাবছে অনেকে, কিন্তু তার ভেতরে ছোট 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 আরও জনজাতি আছে। এটাই তো ভারতবর্ষের আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা অসংখ্য ফুলের বাহারে বাগান তৈরি করছি। তো সুতরাং কমিউনিটি বেসড চিন্তাভাবনা করা, শুধুমাত্র একটা কালচার বা একটা নির্দিষ্ট ভাষিক বাচিক গোষ্ঠীকে সামনে রেখে প্রেক্ষাপট করে যদি চিন্তাভাবনা করা হয় তাহলে কোথাও একটা ভুল হবে। সেটা গোটা বাংলার ক্ষেত্রেও যেমন খাঁটি, উত্তরবঙ্গের ক্ষেত্রেও খাটছে। আজকে উত্তরবঙ্গে আজকে যারা এই আলাদা রাজ্যের দাবি তুলছেন তাদেরও বিভিন্ন মত রয়েছে। কেউ বলছে কামতাপুরী, কেউ বলছে রাজবংশী, কেউ বলছে গোর্খা, কেউ বলছে নেপালি, কেউ বলছে আদিবাসী, এই রকম অনেক ধরনের ফ্র্যাকশন রয়েছে। এটা সমাধান নয়। সমাধান হলো আমরা একত্রে সমস্ত মানুষ থাকব, কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা চাই। ডেভেলপমেন্টটা যাতে একটা নির্দিষ্ট পরিমণ্ডলে শুধু সীমাবদ্ধ না থাকে, ডেভেলপমেন্টটা সর্বত্র ছড়িয়ে পড়ুক। যেটা বাম জামানায় হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই জায়গাটাই ধরেছে এবং ডেভেলপমেন্ট সার্বিক অর্থে করেছে। আজকে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, জেলায় জেলায় মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সড়ক পরিবহন ব্যবস্থা, একটা দুর্গম জায়গায় কখনো ভাবা যায়নি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এত সহজে পৌঁছানো যায়। আজকে সর্বত্র পাহাড়ের বিভিন্ন জায়গা তো পৌঁছানো যাচ্ছে। আজকে আমি খুব সদ্য দার্জিলিং ঘুরে আসছি। একটা সময় বাবা কাকাদের কাছে যারা দার্জিলিং গিয়েছিল তারা বলছিল যে টমলু, টামলিং, সান্দাকফু যাওয়াটা এটা কখনো কেউ ভাবতে পারতো না। আজকে গাড়ি নিয়ে পিডাব্লিউডি সে বোর্ড লাগানো আছে, পিডাব্লিউডি মেইনটেন্ড বাই পিডাব্লিউডি রোড। আজকে আপনি তিনচুলের দিকে যান, সেখানকার রাস্তা পিডাব্লিউডি মেইনটেন করছে, অসম্ভব সুন্দর রাস্তা। এই যে পরিবহন ব্যবস্থা, এই যে মানুষের ভাষাকে প্রাধান্য দেওয়া, সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া, ডেভেলপমেন্ট সার্বিক অর্থে প্রাধান্য দেওয়া, সেটা কিন্তু মানুষ উপলব্ধি করেছে। তাই এই আন্দোলনগুলোকে উস্কানোর চেষ্টা হচ্ছে, কিন্তু দানা বাঁধছে না, মানুষ দানা বাঁধতে। আমি এবার রাজনীতিবিদ পার্থ প্রতিম রায়ের কাছে আমার প্রশ্ন, উন্নয়ন দিয়ে আবেগকে কি চাপা দেওয়া যায়? উন্নয়ন হচ্ছে, আমার এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু উন্নয়ন দিয়ে ভাষার আবেগ, জনজাতির আবেগ, তাকে কি সত্যি চাপ? নিশ্চিতভাবে ডেভেলপমেন্টটাকে শুধুমাত্র শুধু রাস্তাঘাট এটা ডেভেলপমেন্ট নয়। ডেভেলপমেন্ট মানুষের আবেগেরও ডেভেলপমেন্ট, যে চাহিদাগুলো সেগুলোকে পূরণ করতে হবে। চাহিদা কি? চাহিদা হলো ভাষা। আমি আমার মাতৃভাষায় কথা বলবো, মাতৃভাষায় আমি পড়তে চাই, আমার ভাষায় সাহিত্য সৃষ্টি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটার উপর জোর দিয়েছেন বলেই আজকে রাজবংশী, কামতাপুরী, অলচিকি, কুরুক ভাষা স্বীকৃতি পেয়েছে। এটা অস্বীকার করবার জায়গা নেই। আজকে মনীষী পঞ্চানন বর্মা, যারা উত্তর পূর্ব ভারতের রাজবংশী সমাজের আমরা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, শুধু রাজবংশী না, পিছিয়ে পড়ার মানুষের তিনি প্রতিফুল, তাকে সম্মানিত করেছেন। আজকে আমরা রবীন্দ্রনাথ নজরুলের জন্মদিনে, স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করছি, ছুটি পাচ্ছি, বা অবজারভেশন ডে, পঞ্চানন নয় কেন? এই উপলব্ধিটা বিগত সরকার করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বলে 1 ফাল্গুন 14 ফেব্রুয়ারিকে ছুটি ঘোষণা করেছেন। তার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে, তাকে নিয়ে গবেষণা হচ্ছে, তাকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই আবেগগুলো, এই ছোট ছোট আবেগগুলো মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছেন। বিভিন্ন জনজাতি সমাজের প্রতিভূ যারা ব্যক্তিত্ব, তাদেরকে তিনি সামনের সারিতে নিয়ে আসবার চেষ্টা করছেন, তাদের পরামর্শ নিচ্ছেন, এবং কিভাবে সেই জনজাতি, সেই জাতি, সেই সম্প্রদায়ের মানুষের, বাচিক গোষ্ঠীর মানুষ বা সেই সম্প্রদায়ের মানুষের উন্নয়ন করা যায় সে নিয়ে তিনি রোডম্যাপ তৈরি করছেন এবং তাকে বাস্তবায়ন করছেন। এই জায়গাটাই কিন্তু পার্থক্য বিগত দিনের প্রশাসকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসকের। তাই আজকে উত্তরবঙ্গ বলুন, জঙ্গলমহল বলুন, পাহাড় বলুন, সর্বত্র কিন্তু একটা শান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। কিছু কিছু শক্তি তারা নিজেদের উদ্দেশ্যে, এবং আমি পার্টিকুলার বলতে পারি তাদের রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার জন্যে, তারা মানুষকে কিছু কিছু জায়গায় ভুল বোঝানোর চেষ্টা করছে, উস্কে দিচ্ছে বিভিন্ন ইস্যুগুলোকে। কিন্তু সময় যত এগোচ্ছে
মানুষ উপলব্ধি করছে যে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক সদিচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্টের যে সদিচ্ছা, সব সমাজের মানুষকে নিয়ে কাজ করবার যে তাগিদ, সেটাই ঠিক, যারা উস্কোচ্ছে তারা ভুল। আপনি কি তাহলে মনে করেন, মানে আমি আমার প্রশ্নের হ্যাঁ বা না উত্তর চাইছি, যারা মধ্যবিত্ত হিন্দু বাঙালি তারা যদি উত্তরবঙ্গ পৃথক রাজ্য হয় তাহলে সেটা তাদের ক্ষেত্রে আত্মঘাতী একটি পদক্ষেপ? শুধু মধ্যবিত্ত হিন্দু বলে কথা নয়, বাঙালি বলে কথা নয়, আমরা মনে করি সবাই এইটা যদি কেউ মেনে নেয় যে উত্তরবঙ্গ আলাদা, তাহলে আত্মঘাতী ডিসিশন সকলের জন্যই হবে। অবশ্যই। এবার আমি আমার দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গের স্বাধীনতা হওয়ার পর, অর্থাৎ স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গে একজনও আমি মুখ্যমন্ত্রীর নাম করতে পারবো না যিনি ভট্টাচার্য, বসু, ব্যানার্জি, রায় এর বাইরে কোথাও কি মনে করেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে, সেটা কংগ্রেস হতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, সেটা সিপিআইএম হতে পারে, সেটা ভারতীয় জনতা পার্টি হতে পারে, মূল স্রোতের রাজনীতির চালিকা শক্তি সবসময় উচ্চ বর্ণ নেতৃত্বের হাতে থাকে? দেখুন, আমরা সামাজিক দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, আমাদের যে সমাজ ব্যবস্থা, আমরা দীর্ঘদিন থেকে যে ব্যবস্থাপনা চলে এসছে, তা তো আমরা দেখেছি যে একটা সামাজিক একসময় বৈষম্য বা সামাজিক পেরিফেরি এটা ছিলই। ব্রাহ্মণ্য সমাজ, ক্ষত্রিয় সমাজ, বৈশ্য সমাজ, শূদ্র সমাজ, এই ধারাবাহিকতাটা একদম যে বিলুপ্ত হয়েছে সেটাও আমরা যেমন বলতে পারি না, যদি বলি তাহলে অপব্যাখ্যা হবে। আবার যদি বলি একদম কমপ্লিটলি এখনো জাকিয়ে বসে আছে, সেটাও ভুল। অনেকটা একটা কমনাইজ ব্যাপার হয়ে গেছে, এবং বাংলার ক্ষেত্রে তো বটেই। এই জায়গাটা অনেক বেশি আধুনিক মনস্ক বা উদার বাংলার রাজনীতি বলুন বা সমাজ ব্যবস্থা বলুন। অন্যান্য অনেক স্টেটে এখনও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই বর্ণবৈষম্যগুলো জাকিয়ে বসে রয়েছে। বাংলার ক্ষেত্রে সেটা খুব বেশি জোরালো নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোথাও কোথাও হয়তো মনের একদম নিভৃত কোণে কেউ কেউ লালিত করলেও করতে পারে। তবে আমরা যারা রাজনীতি করি বা যারা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক স্টাইল দেখেছি বা রাজনীতির যে ধারাবাহিকতা দেখেছি, সেক্ষেত্রে কিন্তু এ ধরনের চিন্তাভাবনা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিকশনারিতে নেই, এটুকু আমি নির্দ্বিধায় বলতে পারি। আজকে এটা ঠিক, যেখানে যে জাতির মানুষ বা যে সম্প্রদায়ের মানুষ, যা বর্ণের মানুষ যারা সংখ্যাধিক্য রয়েছে, তাদের থেকে লিডার চুজের একটা বিষয় অটোমেটিক চলে আসে, কিন্তু লিডার সকলে হতে পারে না। তার মধ্য থেকে কেউ কেউ হয় যাদের লিড করার অ্যাটিটিউড রয়েছে, মানসিকতা হচ্ছে সামনে থেকে লড়াই করার তাগিদ রয়েছে, এবং মেধা, ইন্টেলিজেন্স সবার তো সমান হয় না। তো সব দিক বিবেচনা করেই কিন্তু একটা দল নির্ধারণ করে তার নেতৃত্ব কে দেবে সেই এলাকায় বা গোটা বাংলা জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা যদি বলি, তিনি যে লড়াই লড়েছেন, তিনি যেখান থেকে উঠে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন থেকে উঠে আসা নেত্রী, তার নেতৃত্ব নিয়ে কেউ যদি বলে যে অমুক সম্প্রদায়ের বা অমুক বাদের, তাহলে আমি বলবো সেটা কিন্তু সংকীর্ণ মানসিকতার পরিচায়ক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে গভীরতা, তার আন্দোলন করে উঠে আসার যে তাগিদ, সারা বাংলা কেন সারা ভারতবর্ষ বিশ্ব দেখেছে। আমি তাকে কি করে অস্বীকার করব যে তিনি সর্বজনগ্রাহ্য নেত্রী নন? সেখান থেকে আমরা তো স্বাভাবিকভাবে প্রত্যাশা করি যে তিনি লিডস করছেন বলেই তিনি লিডার, এবং তাকে সকলে মান্যতা দিচ্ছে, এটাই বাস্তবতা। এবং সব ক্ষেত্রেই আমাদের দলে অন্ততপক্ষে এটাকেই প্রাধান্য দেওয়া হয়। তবে হ্যাঁ, আমাদের ভারতবর্ষ যে সংবিধান, তাতে রিজার্ভেশন সিস্টেম নিশ্চিতভাবে রয়েছে, এসসি, ওবিসি সব বিষয় রয়েছে, এবং আমাদের লোকসভার সিট বা বিধানসভায় সেখানেও রিজার্ভেশন রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বিষয়কে বেশি প্রাধান্য দেন। আজকে মহিলা বিল, সংরক্ষণ বিল পাস হয়নি, পাস হয়েছে কিন্তু কার্যকরী হয়নি, বা তার অনেক আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে প্রাধান্য দিচ্ছেন। বিভিন্ন কমিউনিটি বেসড লিডারশিপকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন, কারণ তারা নিজের নিজের এলাকায় বা নিজের নিজের
জাতি বা সম্প্রদায়কে তারা রিপ্রেজেন্ট করবে, যেটা একটা ডাইভার্সিটি এবং তার মধ্যেই একটা ইউনিটি। খুব সুন্দর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কনসেপ্টটাকে সামনে রেখেই এগোচ্ছে। সুতরাং এক্ষেত্রে বলা দুষ্কর, তবে বিজেপি কিছু কিছু ক্ষেত্রে সাম্প্রদায়িক রাজনীতি করবার ভীষণভাবে চেষ্টা করে, সেটা আমরা শুধু নয় সারা ভারতবর্ষের মানুষ দেখছে, বাংলার মানুষও ভীষণভাবে উপলব্ধি করছে। আমি এবার আমার শেষ প্রশ্নে চলে আসছি। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, এই কারণে গুরুত্বপূর্ণ তার কারণ যারা ভবিষ্যতে রাজনীতিতে যারা মহিরু হয়ে উঠতে পারে, আমার সাংবাদিকতার বিশ্বাস তাদের মধ্যে আপনি উত্তরবঙ্গে অন্যতম তরুণ প্রজন্মের রাজনীতিবিদ। আমার প্রশ্নটা খুব সহজ কিন্তু আবার খুব কঠিন, যে এই বাংলাতে 3টে পার্টি নেই, 3টে পার্টি বিভিন্ন পার্টির চাপে তৈরি হয়নি, কিন্তু 3টে পার্টির একটা জন্ম হওয়ার অবকাশ রয়েছে। 1 হিন্দু বাঙালিদের পার্টি, 2 পশ্চিমবাংলার বাঙালি মুসলিমদের পার্টি, 3 পশ্চিম বাংলায় দলিত অথবা কোট আনকোট পিছিয়ে পড়া জনজাতির পার্টি। আপনি কি মনে করেন এই 3টে পার্টি আগামী দিনে আগামী ভবিষ্যতে পশ্চিম বাংলায় যতগুলো মূলস্রোতের পার্টি আছে তার পাশাপাশি এসে দাঁড়াবে? আমার মনে হয় নয়, কারণ এ কারণেই আমি মনে করি দেশ এগোচ্ছে, মানুষ এগোচ্ছে, মানুষের চিন্তাভাবনা এগোচ্ছে। কাস্ট ক্রিট বিশেষ করে এই জাতিগত বিষয়ের উপরে ঊর্ধ্বে মানুষ উঠে মানবতার দিশারি হতে চাইছে সকলে। তবে আমাদের ভারতবর্ষ বহুত্ববাদ, আমাদের দেশে ধর্মনিরপেক্ষতা রয়েছে, সেক্ষেত্রে পার্টিকুলারলি এ ধরনের রাজনৈতিক দিশা বা এই ধরনের রাজনৈতিক চিন্তাভাবনার উত্থান কোথাও কোথাও আমরা হয়তো আগামী দিনে পিছিয়ে পড়ব, আমাদের এগোনোর প্রয়োজন রয়েছে। তাই আমি মনে করি গণতান্ত্রিক পদ্ধতিতে যা ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনাকেই আগামী দিনের দিশারি করা উচিত এবং তার মশাল আমাদের সকলের এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এ ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের সরে আসা উচিত, বরং কেন এই ধরনের চিন্তাভাবনাগুলো আসছে তার পেছনের কারণ অনুসন্ধান করে উন্নয়ন এবং মানুষের আবেগ, যে ছোট ছোট আবেগ রয়েছে, সেগুলোকে মর্যাদা যদি দেওয়া যায় তাহলে এই ধরনের চিন্তাভাবনা কখনোই আসতে পারে না। অসংখ্য ধন্যবাদ। আমাদের টাফ টকে আজকে যে বিষয়ে আলোচনা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ এই পশ্চিম বাংলায় আমরা চাই টোটোপাড়ার ধনীরাম টোটো তিনি রবীন্দ্রনাথের আবৃত্তি করুন, রবীন্দ্রনাথের লেখা পড়ুন। আমি নিজেও শুনেছি টোটোপাড়ায়। আমি চাই মাইকেল মধুসূদন দত্তের সমাধিক্ষেত্রে বসে মনীষী পঞ্চানন বর্মার লেখা পড়ুক বাংলার কোনো তরুণ বা তরুণী। আমি চাই অল চিকি স্ক্রিপ্টে টেক্সট মেসেজে একে অপরকে সম্ভাষণ জানাই বিশেষ দিনে। এটাই তো বাংলা। বাংলা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। গোটা ভারতবর্ষ যদি পৃথিবীর ছোট্ট সংস্করণ হয়ে ওঠে তাহলে এই পশ্চিম বাংলাও দেশের সংস্করণ। পাহাড় থেকে সমুদ্র, বিভিন্ন জনজাতি, বিভিন্ন ভাষা, আর সেই সব ভাষার বিভিন্ন রোমাঞ্চকর সৃষ্টিতে আমরা বলীয়ান। সুতরাং আজকের আলোচনায় আমরা কোথাও যেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কথাই বারবার উঠে এলো। অসংখ্য ধন্যবাদ টাফ টক উইথ ঋতব্রততে আসার জন্য। টাফ টক উইথ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর+ নিউজে, সবার আগে সবার পাশে। Powered by Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বন্ধন ব্যাংক, ভালো আপনার, ভালো সবার।